প্রাচ্য পাশ্চাত্যের সেতু বন্ধন হবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যোগাযোগ বাড়ানোর তাগিদ। মেট্রো রেলের পরীক্ষামূলক যাত্রা শুরু, আগামী বছরই পদ্মা সেতু সহ 3 মেগা প্রকল্পের উদ্বোধন। করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 26,000, একদিনে 89 মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ভৌগোলিক অবস্থান মাথায় রেখে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতু বন্ধন। সেক্ষেত্রে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার উপরে তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দেশে প্রথমবারের মতো সমুদ্র বক্ষের উপর নির্মাণ করা হচ্ছে রানওয়ে। দেশের দীর্ঘতম এ রানওয়েতে ওঠা বা নামার সময় যাত্রীদের দৃষ্টি কাড়বে নীল জলরাশি। কক্সবাজারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে 10,700 ফুটের রানওয়ে নির্মাণে ব্যয় হবে 1,568 কোটি 86 লাখ টাকা। রানওয়ের অন্তত 700 ফুট থাকবে সমুদ্রের পানির উপর। চীনা দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাস্তবায়ন করবে প্রকল্পটি, যেখানে 24 ঘন্টায় ওঠানামা করতে পারবে 380টি সুপরিসর প্লেন। গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতু বন্ধন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাকে সামনে রেখে সারা বিশ্বের সাথে যোগাযোগের একটা কেন্দ্রবিন্দুতে আমরা পরিণত করতে চাই আমাদের দেশটাকে, যেটা আর্থিকভাবেও আমাদের দেশ অনেক বেশি লাভবান হবে। বিশেষ করে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে আমাদের যোগাযোগ হলে আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে। আমরা শুধু এই পশ্চিমাদের দিকে মুখ করে থাকবো না, পাশাপাশি আমরা অন্যান্য যে সমস্ত দেশগুলি আছে আমাদের বন্ধু, সেখানেও আমাদের বিমান যাতে যায় ভবিষ্যতে আমরা চেষ্টাই করব। আন্তর্জাতিক ফ্লাইটের বিভিন্ন রুট রয়েছে কক্সবাজারের উপর দিয়ে। সরকার প্রধান আশা করেন, এখানে উড়োজাহাজের রিফুয়েলিং যেমন হবে তেমনি বাড়বে পর্যটকও। এই এয়ারপোর্টটা সম্প্রসারণ হলে পরে আমি মনে করি যে পাশ্চাত্য থেকে প্রাচ্যে বা প্রাচ্য থেকে পাশ্চাত্যে যত প্লেন যাবে তাদের রিফুয়েলিংয়ের জন্য সব থেকে বেশি একটা সুবিধাজনক জায়গা হবে এই কক্সবাজার। স্যান্ডি বিচ যাকে বলে, এটা খুব কম আছে পৃথিবীতে। বিদেশিদের জন্য স্পেশাল জোন করে দেব, তারা তাদের মতো করে যেন তারা উপভোগ করতে পারে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, স্বাধীনতার পর 21 বছর অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের উন্নয়ন নয়, ক্ষমতাকে তাদের ভোগের বস্তু বানিয়েছিল। এ সময় পাতাল রেলের কথা জানান তিনি। মেট্রো রেলের কাজ আপনারা জানেন অনেকাংশে এগিয়ে গেছে। কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যদি সম্প্রসারণ হয়ে যায়, তো সেখান থেকেও যাত্রীরা সরাসরি বিমানবন্দরে চলে যেতে পারবে। সেইভাবেই আন্ডারগ্রাউন্ড রাস্তা করে দিয়ে আমরা ব্যবস্থা করতে পারি। রাস্তায় চলাচল, অ্যাক্সিডেন্ট কমে যাবে। পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারে আধুনিক শুটকি বাজার গড়ে তোলা হবে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, আগামীর বাংলাদেশ হবে বিশ্বের বিস্ময়, উন্নয়নের রোল মডেল। যে সময়টা আমরা নির্দিষ্ট করেছি, সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই কাজ আপনারা সম্পন্ন করতে পারবেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। পরীক্ষামূলকভাবে চলল মেট্রো রেল। উত্তরার ডিপোতে সবুজ পতাকা উড়িয়ে পরীক্ষামূলক চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 25 কিলোমিটার বেগে উত্তরা থেকে পল্লবী হয়ে আবার উত্তরায় ফিরে আসে ট্রেনটি। উদ্বোধনের আগে ওবায়দুল কাদের জানান, আগামী বছরই পদ্মা সেতু, মেট্রো রেল ও কর্ণফুলী টানেলের উদ্বোধন হবে। বিস্তারিত মানিক শিকদারের রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার পর যাত্রা শুরু করল বহুকাঙ্ক্ষিত মেট্রো রেল। একজন জাপানি চালকের হাতেই ঘুরল ট্রেনের চাকা। উত্তরা থেকে পল্লবী পর্যন্ত 4টি স্টেশনের মধ্যে কোনো যাত্রী ছাড়াই পরীক্ষামূলক এ যাত্রাকে বলা হচ্ছে পারফরমেন্স টেস্ট। আর এই পরীক্ষা চলবে প্রায় 6 মাস। এর আগে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী পারফরমেন্স টেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে জানান, পর্যায়ক্রমে দেশের সব মেগা প্রজেক্টই আলোর মুখ দেখবে। MRT Line 6,
পদ্মা সেতু এবং চট্টগ্রামে কর্ণফুলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, 3টি মেজর প্রজেক্ট শেখ হাসিনা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারবেন। মেট্রো রেল পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MN সিদ্দিক বলেন, কিছু পরীক্ষা নিরীক্ষা শেষ হলেই এই ট্রেনে চড়তে পারবে সাধারণ মানুষ। ট্রেনটা এই যখন ভায়াডাকের উপরে উঠবে, আমরা আজকের জন্য গতি নির্ধারণ করেছি 25 কিলোমিটার। গত জুলাই পর্যন্ত কাজের অগ্রগতি 68.49%। প্রায় 16 কিলোমিটার উড়ালপথে নির্মাণ কাজ শেষ। জাপান থেকে কেনা হচ্ছে 24 সেট ট্রেন, এর মধ্যে 4 সেট ট্রেন এখন উত্তরার ডিপোতে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় মৃতের সংখ্যা 26,000 ছাড়ালো, 24 ঘন্টায় মারা গেছে 89 জন। নতুন করে শনাক্ত 3,948। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 14.14%, সুস্থতার হার 94%-এরও বেশি। এদিকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের এক আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দেশে করোনা নিয়ন্ত্রণে আছে এবং অর্থনীতিও ভালো অবস্থায় আছে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনায় মৃত্যু ও শনাক্ত রেখা নিচের দিকে নামছে, বাড়ছে সুস্থতার সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বলছে, 24 ঘন্টায় 789টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 27,921, শনাক্ত হয়েছে 3,948। এ পর্যন্ত শনাক্তের সংখ্যা 14,93,537। মারা গেছে 89 জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 26,015। নতুন 6,466 জন সহ সুস্থ হয়েছে 14,15,697। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 14.14%, সুস্থতার হার 94%-এর বেশি, মৃত্যুহার 1.74%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 27 জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে 21 জনের মৃত্যু হয়েছে। 61 থেকে 70 বছরের মধ্যে মৃত্যুহার সবচেয়ে বেশি, 31.17%। এদিকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী করোনা মোকাবেলায় সরকারের সফলতা তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রীর গাইডেন্সে করোনা বাংলাদেশে নিয়ন্ত্রণে আছে বিদায়ী অর্থনীতি ভালো আছে, সামাজিক অবস্থা ভালো আছে, শান্তি বিরাজ করছে এবং আগামীতে দেশ এগিয়ে যাবে। এবং এখনো প্রায় 6% আমাদের জিডিপি গ্রোথ আছে এই করোনার ভিতরেও। করোনার পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণেও কাজ চলছে বলেও জানান মন্ত্রী। সেই করোনা চিকিৎসা, নন করোনা চিকিৎসা, ডেঙ্গুর চিকিৎসা। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সশস্ত্র বাহিনীর জন্য প্রীতি উপহার হিসেবে চীন থেকে সিনোফার্মের 3 লাখ ডোজ টিকা ও মেডিকেল সরঞ্জাম দেশে এসেছে। বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে এসব উপহার নিয়ে অবতরণ করে বাহিনীর নিজস্ব বিমান। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাথে চীনের পিপলস লিবারেশন আর্মির সামরিক কাজের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ শুভেচ্ছা হিসেবে টিকা ও মেডিকেল সরঞ্জাম প্রদান করা হয়। এর আগে শনিবার করোনা ভাইরাসের টিকা সংগ্রহের জন্য বিমান বাহিনীর 13 জন এয়ার ক্রু চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। উপহারের এইসব টিকা সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ব্যবহার করা হবে। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। জিয়ার কবর নিয়ে আইনজীবীদের পাল্টাপাল্টি অবস্থান, বার অ্যাসোসিয়েশনকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। জিয়াউর রহমানের কবর নিয়ে এবার পাল্টাপাল্টি অবস্থানে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। বিএনপি পন্থীদের বার অ্যাসোসিয়েশনের প্যাড ব্যবহার করে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবকে কেন্দ্র করে বিতর্কের শুরু। এ অবস্থায় বার অ্যাসোসিয়েশনকে রাজনৈতিক কাজে ব্যবহার বন্ধের আহ্বান জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বিস্তারিত শাকরার রিপোর্টে। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা। সেখানে তারা ব্যবহার করেছে বার অ্যাসোসিয়েশনের প্যাড। অরাজনৈতিক সংগঠনের ব্যানারে রাজনৈতিক প্রতিবাদ জানানোকে কেন্দ্র করেই সুপ্রিম কোর্টে পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ। বার অ্যাসোসিয়েশনের প্যাডের প্রতিবাদের আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক। যে শুধুমাত্র আইনজীবীরা শুধুমাত্র কোনো আইনি বিষয় নয়, জাতীয় গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে আলোচনা করা, মতামত গ্রহণ করা এবং তাদের ক্ষেত্রে তাদের বক্তব্য প্রদান, এটা আমাদের সংবিধান সম্মতভাবেই গণতন্ত্র মোতাবেকই এটি করা
এবং সেই হিসেবে আমরা এই বক্তব্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বলেছি। জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়ে রাজনৈতিকভাবে সমাধান না হলে আইনিভাবে মোকাবেলা করার কথাও জানান তিনি। এই ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান থেকে সকলকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। পাল্টা সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি শফিকুল্লাহ বলেন, রাজনৈতিক কাজে সমিতির প্যাড ব্যবহার জঘন্য অপরাধ। প্রত্যাহার করিয়া জাতির নিকট ক্ষমা চাওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি। ব্যারিস্টার কাজলের এই ধরনের মিথ্যা বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান না করার জন্য এবং সেই সাথে জাতিকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। সুপ্রিম কোর্ট বারকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যেহেতু বারের প্যাড ব্যবহার করে বারের সম্পাদক হিসাবে যে কোনো যদি বক্তব্য রাখেন, সেই কারণে অন্য সকলেই এটা প্রতিক্রিয়া দেখিয়েছেন। আমার মনে হয় আমাদের বারের যে ঐতিহ্য, আমাদের বারের যে সম্প্রীতি রক্ষার যে ঐতিহ্য, সেইগুলো উনি এর মাধ্যমে বিনষ্ট হওয়ার চেষ্টা হচ্ছে। জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়ে আইনি পদক্ষেপ পারিপার্শ্বিক দিক বিবেচনা করে গ্রহণ করার কথাও জানান তিনি। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠানো হবে বলেও মন্তব্য করেন তিনি। যদি কখনো আইনের প্রশ্ন এখানে আসে, সেই ক্ষেত্রে সব পারিপার্শ্বিক ব্যবস্থা দেখে, সংশ্লিষ্ট আইন কানুন দেখে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। শোকাবহ আগস্ট। জোট নিরপেক্ষ শান্তিপূর্ণ বিশ্ব গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারোর সাথে বৈরিতে নয়, সবার সাথে বন্ধুত্বের নীতি প্রবর্তন করেন। আর এই নীতি হয় স্বাধীন বাংলাদেশে পররাষ্ট্রনীতির ভিত্তি। ৭৫-এ জাতির পিতাকে সপরিবারে হত্যার পর এই নীতি থেকে সরে আসে সামরিক স্বৈরাচাররা। দীর্ঘদিন পর হলেও জাতির পিতার দেয়া পররাষ্ট্রনীতিতেই দেশ চালাচ্ছেন তারই কন্যা। তাই তো বিশ্বের বুকে বাংলাদেশ এক বিস্ময়। রিপোর্টার আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1972 সালের 10 জানুয়ারি, তখনও বাতাসে বারুদের গন্ধ। বিধ্বস্ত সদ্য স্বাধীন দেশে ফিরলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুরুতেই দেশ পুনর্গঠনে সংবিধান এবং বিশ্ব সমর্থনে বৈদেশিক নীতিমালায় হাত দেন বঙ্গবন্ধু। কারো সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এই পররাষ্ট্র নীতি গ্রহণ করেন জাতির পিতা। জাতীয় সার্বভৌমত্ব বজায় রেখে বিশ্বের সব দেশের সাথে সুসম্পর্ক বাংলাদেশকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। 1973 সালে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত হন বঙ্গবন্ধু। জোট নিরপেক্ষ আন্দোলনেও বৈশ্বিক কূটনীতিতে প্রথম সারির নেতা হিসেবে শোষিতের পক্ষেই অবস্থান নেন তিনি। প্রত্যক্ষভাবে ভারত, রাশিয়া, পূর্ব ইউরোপ এবং ওআইসি সহ কমনওয়েলথ রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক তৈরি করেন কূটনৈতিক ধারার মূল উপজীব্য বন্ধুত্বের মন্ত্রে। জাতিসংঘেও মানবতার কথা উচ্চারণ করেন বঙ্গবন্ধু। যে সম্পর্কের ভিত্তি হবে শান্তিপূর্ণ সহাবস্থান। বঙ্গবন্ধু অনুসৃত পররাষ্ট্রনীতি মানবিক শান্তিপূর্ণ কূটনৈতিক আদর্শ হিসেবে প্রতিষ্ঠা পায়। 1972 সালে যে ধরনের বৈরী পৃথিবী ছিল এবং বাংলাদেশের জন্য যেরকম চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট ছিল, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি জোট, অন্যদিকে সাবেক সোভিয়েতের নেতৃত্বে আরেকটি জোট, এবং পাশাপাশি জোট নিরপেক্ষ আন্দোলনও ছিল। অনেকেই চেষ্টা করেছিল বাংলাদেশকে কোনো একটা স্রোতের সঙ্গে মিশিয়ে দিতে অথবা কোনো একটা জোটের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করতে। সেই কাজটি বঙ্গবন্ধু কিন্তু করেনি। 75-এ জাতির পিতাকে সপরিবারে হত্যার পর সামরিক স্বৈরাচাররা বাংলাদেশকে পথচ্যুত করে, প্রত্যাখ্যান করে জাতির পিতার পররাষ্ট্রনীতি। নির্মম হত্যাকাণ্ডের ঘটনার পরে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন, বঙ্গবন্ধুর সেই পররাষ্ট্রনীতিকে প্রত্যাখ্যান করার চেষ্টা করেছে। একটি বিশেষ জোটের সঙ্গে, বিশেষ রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করে দেওয়া হয়েছিল। সর্বত্রই প্রতিদ্বন্দ্বিতা, সর্বত্রই বিভিন্ন ধরনের সংঘর্ষ। সেখানে বাংলাদেশ অত্যন্ত ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। বঙ্গবন্ধুর দেখানো নীতি অনুসরণ করেছেন তাঁরই কন্যা শেখ হাসিনা। জাতির পিতার মতো বিশ্বসভায় শেখ হাসিনার অবস্থান মানবতা ও সম অধিকার প্রতিষ্ঠায়। তাদের পক্ষে বাংলাদেশের অবস্থান দৃঢ় থাকবে এবং অব্যাহত সমর্থন আমরা চালিয়ে যাব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রাচ্য পাশ্চাত্যে সেতুবন্ধন হবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যোগাযোগ বাড়ানোর তাগিদ।
মেট্রো রেলের পরীক্ষামূলক যাত্রা শুরু, আগামী বছরই পদ্মা সেতু সহ 3 মেগা প্রকল্পের উদ্বোধন। এবং করোনায় মৃতের সংখ্যা 26,000 ছাড়ালো, একদিনে 89 মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।